স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। অদ্রি চুপ হয়ে গেল। রশিদ সাহেব লিলিকে ডাকলেন। লিলি বলল, রান্না করেছি, খাবেন? টেবিলে দে। অদ্রিকে বলল, চল মা, খেয়ে নেই। না, আপনি খান, আমার ভালো লাগছে না। অদ্রি ঘোমটা টেনে ঠিক করে দোতলায় তার রুমে গিয়ে দরজা আটকে দিল। ওয়াশরুমে ঢুকে ঝর্ণা ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করলো। উচ্চস্বরে কাঁদতে লাগলো। চাপা কষ্ট কান্নার শব্দে রূপান্তরিত হচ্ছে। একজন ভালো বন্ধুকে এভাবে হারিয়ে যাবে তার জানা ছিল না। জীবনের প্রিয় মানুষগুলো হয়তো এভাবেই হারিয়ে যায় জীবন থেকে। রশিদ সাহেব খাওয়া দাওয়া করে সোফার উপর বসে ঝিমুচ্ছিলেন। তার মনে হলো বাসার মধ্যে কেউ খুব দ্রুত প্রবেশ করলো। সে চোখ খুলে সামনে দাঁড়িয়ে থাকা আপাদমস্তক কাদা মাটিতে মাখা মানুষটাকে দেখে ভয়ে চিৎকার দিলেন। রশিদ সাহেবের এইরকম গগন ফাটানো চিৎকারে কাদা মাটি মাখা মানুষটাও চিৎকার দিল। অদ্রি তার রুম থেকে চিৎকার শুনে দৌড়ে নিচে নেমে এলো। অদ্রি কাদা মাটি মাখা মানুষটাকে দেখে রাগী স্বরে বলল, নিদ্র, আপনার কিন্তু এরকম করাটা একদম ঠিক হয়নি। রশিদ সাহেব অদ্রির কথা শুনে কাদা মাটি মাখা মানুষটাকে ভালোভাবে দেখল। নিদ্র হাসতে শুরু করলো। রশিদ সাহেবের বুঝতে বাকি রইল না এই মানুষটাই নিদ্র। রশিদ সাহেব বললেন, বাবা, আমি দুর্বল হার্টের মানুষ, আমাকে এভাবে ভয় দেখানোটা ঠিক হয়নি। আমি ভয় দেখাতে চাইনি। তাহলে বাবা, এভাবে কাদামাটি মেখে কি করবা? আমি ইচ্ছে করে মাখিনি। ঠান্ডা লেগে যাবে আপনার, তাড়াতাড়ি গোসল করে আসুন। পুরো বাড়ি কাদায় মেখে যাবে। অদ্রি এতক্ষণ পর খেয়াল করলো তার ড্রয়িং রুম কাদায় মাখামাখি অবস্থা। এক সপ্তাহ যাবৎ বাসায় কাজের লোক ছুটিতে। সে কোনো রকম পরিষ্কার করে রেখেছিল। লিলিটাও তেমন একটা পারে না। এখন কিভাবে কি করবে? অদ্রি বেশ চিন্তিত হয়ে পড়ল। তার পক্ষে এতটা কাজ করা সম্ভব না। সারাদিন কিছুই তার পেটে পড়েনি। আপনি চিন্তা করবেন না, আমি পরিষ্কার করে দিব। না না, আমিই পারবো, আপনি আপনার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিন। নিদ্র তার রুমে চলে গেল। অদ্রি লিলিকে ডাকলো। লিলি ঘুম ঘুম চোখে অদ্রির সামনে এসে দাঁড়ালো। অদ্রি বলল, যা বালতি ভরে পানি নিয়ে আয়, সাবানের গুঁড়ো আর সেভলন লিকুইড নিয়ে আয়। ঘর দিয়ে গন্ধ ছুটছে কাদামাটির। অদ্রি আর লিলি পরিষ্কার করতে শুরু করলো। ড্রয়িং রুম পরিষ্কার করে সিঁড়ির পরিষ্কার করতে গিয়ে দেখলো নিদ্র চুল টাওয়াল দিয়ে মুছতে মুছতে নিচে নেমে আসছে। নিদ্র অদ্রিকে বলল, আচ্ছা, আপনি এখন বিশ্রাম নিন, আমি করে দিচ্ছি। আপনি মেহমান। তো কি, আমি তো অকাজটা করেছি, আর আমার অভ্যাস আছে। না না, আপনি খেয়ে নিন, আমিই করছি। আপনিও তো খাননি, আপনার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। আপনি খেয়ে নিন। পুরোটা পরিষ্কার করতে অদ্রি আর লিলির বেশ সময় লেগে গেল। সন্ধ্যার সময় পুনরায় গোসল করে খেতে বসলো। অদ্রি বলল, কিছু মনে করবেন না, আজকে তেমন কিছুই রান্না হয়নি। আম, সকাল থেকেই আপনাকে পাওয়া যাচ্ছিল না, চিন্তা কারো খাওয়া দাওয়ার প্রতি কোনো হুঁশই ছিল না। আমি ইচ্ছে করে কাজটা করিনি। রাতে ঘুম হলো না, খুব সকালে হাঁটতে বেরোলাম। পথ হারিয়ে ফেলেছিলেন? আরে না, অনেকক্ষণ হাঁটার পর একটা মাঠের মধ্যে কয়েকটা কুকুরছানা দেখলাম। কি পরিমাণ কিউট আপনি ধারণাও করতে পারবেন না। আমার বাসায়ও এরকম একটা কুকুরছানা আছে। আমার খুব মনে পড়ে গেল। কাছে গিয়ে কুকুরছানার একটাকে কোলে নিয়ে আদর করতে শুরু করলাম। কিছুক্ষণ পর দেখলাম কয়েকটা বড় আকারের কুকুর আমার দিকে ছুটে আসছে। দিলাম দৌড়। দৌড়াচ্ছি আর পথও শেষ হয় না, আর কুকুরগুলোও পিছু ছাড়ছে না। একটা সময় পচা নর্দমার সামনে এসে দাঁড়িয়ে পড়লাম। না হয় আমাকে কুকুরের কাছে নিজেকে সমর্পণ করতে হয়, আর না হয় পচা নর্দমায়। আর আপনি পচা নর্দমায় ডুব দিলেন? তো এত সময় কই ছিলেন? আরে কুকুরগুলো তো যায়ই না। চলে যাবার পর আমি উঠে সোজা বাসায় চলে এলাম। রাস্তায় কত মানুষ আমাকে দেখে ভয় পেল। এত সময় থাকলেন কি করে? কী করার বলুন? খাওয়া শেষ হলে আপনার রুমে গিয়ে শুয়ে পড়বেন, আমি গরম দুধ হলুদ দিয়ে নিয়ে আসবো। আচ্ছা। আর দয়া করে এরকমটা করবেন না, বলে যাবেন কোথাও যাচ্ছেন। কাউকে বিরক্ত করতে চাচ্ছিলাম না। আপনি যথেষ্ট বিরক্ত করেন আমায়, সুতরাং জরুরি কাজে বিরক্ত করলে কিছুই হবে না। সারাদিন না খেয়ে থাকার পর এই শুকনো খিচুড়ি বিরিয়ানি মনে হচ্ছে। আপনি বিরিয়ানি পছন্দ করেন? পছন্দের মানে? ভালোবাসা, ভালো লাগা সব আমার। খাওয়া দাওয়া শেষ করে নিদ্র তার রুমে গিয়ে অদ্রির কথা মতো বিছানায় শুয়ে পড়ল। অদ্রি রশিদ সাহেবকে ঘুম থেকে ডেকে তুলল আর বলল, একটু বাজার থেকে ঘুরে আসুন, একটা লিস্ট দিচ্ছি, সেই অনুযায়ী বাজার করে আনুন। আজ আমি এখানেই থাকবো। আচ্ছা।
নিদ্র চায়ের মগে চুমুক দিয়ে ভাবছিল চিৎকার দেবে কি দেবে না। এত তিতা আর গরম মশলার গন্ধে ভরপুর। অদ্রি খেয়াল করলো নিদ্রের চোখ বন্ধ হয়ে যাচ্ছে আর নাক কুচকে যাচ্ছে যখনই চায়ে চুমুক দিচ্ছে। অদ্রি বলল, চিনি লাগবে চায়ে? মানে আমার মনে হচ্ছে আপনি আমার চেয়ে আদা, জিরা, তেজপাতা, মরিচ, দারুচিনি, লবঙ্গ ইত্যাদি দিয়েছেন। এটা চা, কোনো তরকারি না নিদ্র। আপনি খান তো চাটা। অদ্রি চা কেউ খায় না, পান করে। হয়েছে, অনেক হয়েছে। এখন আপনি এটা পান করুন। সারাদিন নর্দমায় থেকে আপনার মাথাটা আউলে গেছে। প্লিজ রেস্ট নিন আপনি। বিরিয়ানি কখন পাবো? বিরিয়ানি? হ্যাঁ, আপনি তো রান্না করছেন, তাই জিজ্ঞেস করলাম। এই চা না খেলে এক দানাও পাবেন না। বললামই তো, চা খায় না, পান করে। পান করুন। বিরিয়ানির জন্য এই মশলাযুক্ত চা পান করা কোনো ব্যাপারই না। বিরিয়ানি খাওয়ার সময় রশিদ সাহেব বললেন, নাজমুল একটা গাধা। তা আজকে জানলেন? আরে একমাত্র ছেলেকে খুঁজে পাচ্ছি না, আর সে ঠান্ডা মেজাজে আছেন। আসলে বাবা আমাকে ভালোভাবেই জানেন তো, তাই। তোমরা বাপ ছেলে কি না কি করো আল্লাহই জানে। তবে আজকে আমি ইচ্ছা করে করিনি। খান তো আপনারা চুপচাপ। এত কথা বলতে পারেন আপনারা? উফ। নিদ্র, আজকে তোমার জন্য এই মেয়েটাকে খুব কষ্ট করতে হয়েছে। ইস, মেয়েটার শরীর খারাপ করেছে মনে হয়। না, আমি ঠিক আছি। রাত 12টার পর ঝুমঝুম করে বৃষ্টি পড়তে শুরু করলো। অদিচার জানলা দিয়ে এই সময় বৃষ্টি হতে দেখে একটু বিরক্ত হলো। সাধারণত এই সময় বৃষ্টি হয় না। বর্ষাকাল, এমনকি কাল বৈশাখীও অনেক দেরি। স্যাঁতস্যাঁতে আবহাওয়া তার তেমন একটা ভালো লাগে না। রোদ থাকে না, জামা কাপড় শুকাতে চায় না। অদ্রি ছাদের দরজা খোলার আওয়াজ পেল। প্রথমে মনে হলো না, হয়তো বা ভ্রম। পরে তার কানে সেই শব্দটা আবারও ভেসে এলো, এই সময় কে ছাদের দরজা খুলছে? চাবি তো আমার কাছেই থাকে। অদ্রি মাথায় ঘোমটা ঠিক করে ছাদের দিকে দৌড়ে গেল। ছাদের দরজা হাঁ করে খোলা। বৃষ্টির পানির ছিটা এসে সিঁড়ি ভিজিয়ে দিয়েছে। গুটি গুটি পায়ে ছাদের দিকে এগিয়ে গেল অদ্রি। ছাদে ঢুকে দেখল নিদ্র দু হাত টান টান করে দাঁড়িয়ে ভিজছে। ছাদের লাইটের হালকা আলোতে সেই দৃশ্য অপরূপ লাগছে। অদ্রিও ভিজে যাচ্ছে, কিন্তু তার ছাতা আনার খেয়াল ছিল না। নিদ্র বুঝতে পারল অদ্রি তার পিছনে বরাবরের মতো এসে দাঁড়িয়েছেন। নিদ্র বলল, আপনি এখন ছাদে? আমি ভাবলাম চোর আসলো নাকি। বৃষ্টি হচ্ছিল, ছাদও খোলা পেয়ে গেলাম, ব্যাস সুযোগের সদ্ব্যবহার করলাম। আমাকে একবার বললেই পারতেন, অন্তত পক্ষে আমাকে এভাবে ভিজতে হতো না। এই বয়সেই তো ভিজবেন। নিদ্র অদ্রির কাছে এসে দাঁড়ালো। পুরো শরীর তার ভেজা। বৃষ্টির পানিতে ভিজে তার শরীর ঠান্ডায় কাঁপছিল। অদ্রি বলল, আপনি কাঁপছেন ঠান্ডায়? এটাই তো মজা অদ্রি, কিন্তু আপনি তো কাঁপছেন না। আমি তো সারাদিন নর্দমায় বসেছিলাম না। উফ অদ্রি, আপনি না। কি? নিদ্র অদ্রির আরও কাছে এসে বলল, অসম্ভব সুন্দরী। অদ্রি লজ্জায় মাথা নিচু করে চলে যাওয়ার জন্য পা বাড়ালে নিদ্র তার হাত ধরে কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরল। অদ্রির কানে কানে বলল, সুন্দর মুহূর্তকে আরও সুন্দর করে তুলতে পারেন আপনি, এই জন্যই আপনাকে আটকে রাখলাম। অদ্রি নিদ্রের হৃদস্পন্দন শুনতে পাচ্ছিল। কি হচ্ছে? কেন হচ্ছে? কি করছে সে? কিছুই বুঝতে পারছে না অদ্রি। গরম গরম আলু পুরিতে কামড় দিয়ে নিদ্রের মন ভালো হয়ে গেল। সকাল সকাল এরকম সুস্বাদু খাবার পেলে আর কি লাগে। রাতের ঘটনাটা এখনো ভুলতে পারছে না সে। এভাবে হুটহাট করে মেয়েটাকে জড়িয়ে ধরা ঠিক হয়নি। তবে সে যেখানে বড় হয়েছে ওখানে তো পরিচিতদের জড়িয়ে ধরাটা স্বাভাবিক ঘটনা। লিলি আলু পুরি ভরা প্লেট নিয়ে নিদ্রের সামনে দাঁড়িয়ে আছে। লিলি জিজ্ঞেস করলো, ভাইজান কেমন হয়েছে? সেই রকম হয়েছে। তোর ম্যাডাম কি করে? ম্যাডাম না, আপা। আপা কি করে? আপা তো এখনো তার ঘর থেকে বেরই হয়নি, সেই মাঝে মধ্যে এমন করে। কেন? জানি না ভাইজান। লিলি নিদ্রের ঘর থেকে চলে গেল। নিদ্র প্লেটের সবগুলো আলু পুরি খেয়ে নিল। খাওয়া শেষ হবার পর ভাবতে লাগলো কি করা যায়। অদ্রির কাছে তার ক্ষমা চাওয়া দরকার ছিল, কিন্তু অদ্রির সামনে যেতে তার লজ্জা লাগছে। এদিকে তার মনে কোনোভাবেই শান্তি আসছে না। নিদ্র অদ্রির রুমের সামনে গিয়ে দরজায় নক করলো। অদ্রি বিছানায় শুয়েছিল। সারা রাত সে ঘুমাতে পারেনি। চোখ বন্ধ করার সাথে সাথে চোখের সামনে ভেসে ওঠে নিদ্রের জড়িয়ে ধরার সময়টুকু। কানে বারবার বেজে ওঠে নিদ্রের হৃদস্পন্দন।
কি অসহ্য লাগে তখন তার। সে কাউকেই বোঝাতে পারবে না। এই প্রথম কোনো পুরুষের এতটা কাছে এসেছে। যে শুনবে সেই অবাক হবে। অবাক হওয়ারই তো কথা। প্রায় 2 বছর সংসার করেছে সে, কিন্তু তার স্বামী তার হাতটা পর্যন্ত কখনো স্পর্শ করেনি। সে যে সুন্দরী সেটা বলেছে, কিন্তু আবেগহীনভাবে। বলার কথা বলেছে, চোখ মুখে কোনো অভিব্যক্তি প্রকাশ পায়নি তখন তার মধ্যে। গত রাতে নিদ্রের চোখে মুখে অদ্ভুত অভিব্যক্তি সে খেয়াল করেছে, যেটা সে তার স্বামীর কাছ থেকে। মানুষটা কেন এমন ছিল সে জানে না, কখনোই জানতে পারেনি। জানার আগেই মানুষটা টুপ করে চলে গেল। নিদ্র কেন এরকমটা করলো? কি চায় সে? এতটা কাছে আসার কি খুব দরকার ছিল? একজন বিধবাই বা কি ছিল তার সুন্দর মুহূর্তকে আরও সুন্দর করে তোলার জন্য? নিদ্র বারবার দরজায় নক করছে। অদ্রি দরজা খুলে বলল, কিছু বলবেন? অদ্রির মাথার ঘোমটা খুলে গিয়ে এলোমেলো চুলগুলো কপাল জুড়ে আছে। নিদ্রের ইচ্ছে হচ্ছে অদ্রির কপালের চুলগুলো সরিয়ে দিতে, কিন্তু এই ইচ্ছে কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। গত রাতে যা করেছে তাতেই ভয়ঙ্করভাবে রেগে আছে। অদ্রি দরজা আটকে দিয়ে বিছানার উপর পড়ে রইল। অদ্রি তার মুখের উপর এভাবে দরজা আটকে দিল যে সে প্রায় লাফিয়ে উঠেছে। আর একটু হলে তার নাকের দফা রফা হয়ে যেত। আসলেই অদ্রি অনেক রাগী। নিদ্র দরজার সামনে দাঁড়িয়ে বলতে শুরু করলো, অদ্রি, আমি আন্তরিকভাবে দুঃখিত গত রাতের ঘটনাটার জন্য। দেখুন, আমি যে সমাজে বড় হয়েছি সেখানে জড়িয়ে ধরাটা স্বাভাবিক ঘটনা। আমার ভুল হয়েছে স্বীকার করছি, কিন্তু এরকম করবেন না। আর একটু হলে আমার নাকের 12টা বাজত। অদ্রি বিছানায় শুয়ে থাকা অবস্থায় বলল, ভাষাটা ভালোভাবে আয়ত্ত করেছেন, তাহলে কালচারটা আয়ত্ত কেন করতে পারেনি? বুড়ো দাদি আর কতটুকুই বা পারবে? আশেপাশে বাঙালি যারা আছেন তারা তো আর কতটুকুই বা কালচার মানে। হয়েছে, আর অজুহাত দিতে হবে না। আমি অজুহাত দিচ্ছি না, সত্যিটা বললাম। আমি আপনাকে প্রমিস করলাম আর কোনো দিনও আপনাকে স্পর্শ করব না, আপনার অনুমতি ছাড়া। একদমই না, কোনোভাবেই না। আপনি এখান থেকে যান তো, ভালো লাগছে না আমার। বিরিয়ানিটা গরম করে দিন, খেয়ে নেই। শত হলেও তো আমি অতিথি, আমাকে না খাইয়ে রাখবেন? অদ্রি ওড়না দিয়ে ভালোভাবে নিজেকে ঢেকে দরজা খুলে বলল, আপনি এত মিথ্যে বলেন, আমার জানা ছিল না। না, আসলে মাঝে মধ্যে বলতে হয় প্রিয় মানুষের রাগ ভাঙানোর জন্য। অদ্রি নিদ্রের এরকম কথায় হাসতে শুরু করলো। অদ্রি ঘর থেকে বের হয়ে নিচে নামতে নামতে বলল, আপনি এখন আপনার ঘরে যান, বিরিয়ানি আসছে। অদ্রি বিরিয়ানি গরম করে সাথে সালাদ নিয়ে নিদ্রের রুমে আসলো। নিদ্রের সকাল থেকেই শরীর গরম লাগছিল, কিন্তু এখন তার নাক ও চোখ জ্বলছে। জ্বর আসবে, কিন্তু সেটা আসবে খুব জোরালোভাবে। বিকালের দিকে জ্বরে নিদ্র বিছানায় পড়ে রইল। লিলি অদ্রি মিলে মাথায় পানি ঢেলে জ্বর কমাতে পারল না। রশিদ সাহেবকে দিয়ে বাসায় ডাক্তার আনা হলো। ঘুমের ইঞ্জেকশন দিয়ে একটা প্রেসক্রিপশন রশিদ সাহেবের হাতে ধরিয়ে দিয়ে ডাক্তারবাবু বিদায় হলেন। সকালের দিকে নিদ্রার ঘুম ভাঙলো অদ্রির ডাকে। অদ্রি মনে পড়ে গেল তার স্বামীর সাথে স্মৃতিগুলো। তাকেও ঘুম থেকে ডেকে তুলতে হতো। কড়া লিকারের 1 কাপ চা আর 2টা টোস্ট, ব্যাস তার সকালের নাস্তা এতেই হয়ে যেত। আসলে তার খাবার দাবারের প্রতি তেমন আকর্ষণ ছিল না, আর রাত হলেই ড্রিঙ্কস করতো। মাঝে মাঝে এত বেশি করতো যে আবল তাবল বকতো। তখন অবশ্য সে তার সামনে থাকতো না। নিদ্র ঘুম ঘুম চোখে খেয়াল করলো অদ্রির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। নিদ্র বলল, তার কথা মনে পড়ছে? আপনি কি করে জানলেন? স্বাভাবিক, আগে বলুন, তার কথা মনে পড়ছে? হ্যাঁ, তিনি মানুষটাই এমন ছিলেন। আপনাকে খুব ভালোবাসতো? অদ্রি প্রশ্নের উত্তর দিতে পারল না। কখনোই জানা হয়নি তিনি অদ্রিকে ভালোবাসতো কিনা। কখনো জানা হয়নি আসলে। কি মানে, সে কখনো বলেনি। ভালোবাসার কথাটা বলতে হয় না, সেটা আসলে ফিল করার ব্যাপার। যেমন ধরুন, মা আমাদের কখনোই তেমনভাবে বলেন না যে ভালোবাসেন, কিন্তু আমরা জানি মা আমাদের সব থেকে বেশি ভালোবাসেন। ছোটবেলায় আমরা যখন কথা বলতে পারতাম না, মাকে কখনোই বলতে পারি না যে ভালোবাসি, কিন্তু মা বুঝতে পারেন। টেলিপ্যাথির একটা বিষয় আছে, আদি মানুষেরা নাকি টেলিপ্যাথির মাধ্যমেই যোগাযোগ করতো। তবে এটা জাস্ট ধারণা, কাল্পনিক ব্যাপার। নিদ্র লিলিকে বলল, আমার জন্য কড়া লিকারের একটা চা নিয়ে আসো। আরে না, জ্বর একটু কমেছে কেবল, তার উপর রাতে খাওয়াও হয়নি আপনার। এখন কড়া লিকারের চা কোনোভাবেই খাওয়া যাবে না। নিদ্র চোখ বন্ধ করে বলল, অদ্রি, পান করবো চা? হয়েছে হয়েছে, আমি আপনার জন্য যা এনেছি এগুলোই খেতে হবে। টেলিপ্যাথি
বিষয়টা অত্রির জানা নেই। বিষয়টা সে কোনোভাবেই বুঝতে পারছে না। অত্রি জিজ্ঞেস করবে কিনা নিদ্রকে বুঝতে পারছে না। নিদ্রকে জিজ্ঞেস করেই বসলো অত্রি। আচ্ছা, টেলোপ্যাথি কি? নিদ্র খেতে খেতে বলল, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আপনি যার কথা ভেবে ঘুমোতে যান তিনিও আপনার কথা ভাবতে ভাবতে ঘুমোতে যান। সাইকোলজিক্যাল ভাষায় এটাকে বলে টেলোপ্যাথি। আরেকটা ধারণা আছে, সেটা হচ্ছে ইংরেজিতে এটা নাউন হয়। সিনোনিমস হচ্ছে মাইন্ড রিডিং, থট ট্রান্সফারেন্স। বাংলায় এটা বিশেষ্য। জ্ঞানের অর্থে ব্যতীত অন্য অর্থ দ্বারা চিন্তাধারা বা ধারণাগুলির অনুমতিক্রমে যোগাযোগ। আমি ঠিক কিছুই বুঝলাম না। প্রতিশব্দ মন পড়া, চিন্তা, স্থানান্তর। ভুলটা আমারই, আমি আপনাকে বোঝাতে পারছি না ভালোভাবে। আচ্ছা যাই হোক, একদিন ভালোভাবে বুঝিয়ে বলবো, আজ থাকুক। এমনিতেই আপনি অন্য চিন্তায় হারিয়ে গেছেন, তা না হলে আপনি অনেক আগেই ব্যাপারটা বুঝে যেতেন। আমি আর কার চিন্তায় হারাবো? আপনার গল্পটা বলুন শুনি, বললে মন হালকা হবে আপনার। দেখুন না, আমার মায়ের গল্পটা আপনাকে বলেছি, ব্যাস মন হালকা হয়েছে। আপনিও বলে ফেলুন। আমার জন্ম হয় পাড়াগাঁয়ে, দরিদ্র পরিবারে জন্ম আমার। 3 ভাই বইয়ের পর একমাত্র মেয়ের জন্ম হওয়াতে বাবা মা খুব খুশি হয়েছিলেন। বাবা ছোটখাটো চাকরি করতেন। আমার বয়স যখন 18, তখন পরিবারের আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে গেল। ভাইয়ারা সবাই শহরে পড়তে গেল। তাদের খরচ জোগাতে বাবাকে হিমশিম খেতে হলো। যে হাই স্কুল থেকে ম্যাট্রিক পাস করেছিলাম, তার হেডমাস্টার আমায় খুব ভালোবাসতেন, খুব স্নেহ করতেন। আমার পড়াশোনাটা বন্ধ হয়ে যায়। ভালো রেজাল্ট করেও যখন কলেজে ভর্তি করতে পারলাম না, তখন তিনি একটা উপায় খুঁজে আনলেন। স্যারই আমার বিয়ের প্রস্তাবটা আনেন। আসলে স্যার চেয়েছিলেন এমন একজনের সাথে আমার বিয়েটা হোক যে আমার ভরণ পোষণ করবে, এমনকি আমাকে পড়াবেও, তার উপর আমার পরিবারকেও টানবে। এরকম বর পাওয়া যায়? আমার তো বিশ্বাস হয় না। তিনি একজন মহান মানুষ ছিলেন। আপনার বিশ্বাস অবিশ্বাস দিয়ে তো আর তার মহত্ব কমে যাবে না। আমি তো এমনিই বললাম, আপনি রাগ করবেন না প্লিজ। আমার যেদিন বিয়ে হলো সেদিন খুব গরম ছিল। বিয়ের রাতে খুব ভয় পাচ্ছিলাম, সম্পূর্ণ অচেনা একজন মানুষের সাথে কিভাবে থাকবো আমি। বিয়ের দিনই তিনি আমাকে তার বাড়িতে নিয়ে এলেন। বাসায় আসার পর বুঝতে পারলাম তার কোনো আত্মীয় স্বজন নেই। বুড়ো এক কাজের মহিলা আছেন, তিনিই সবকিছু করেন। বাসরাতে তিনি আমায় বললেন, যতদিন তুমি আমার পুরোটা না চিনো, ততদিন আমি তোমায় স্পর্শ করব না। একজন মানুষ কতটা ভালো হলে এইভাবে বলতে পারে জানেন? না, বিয়ে মানেই শরীরের বৈধতা ভেবে নেয়। জীবনটা নতুন সাজে সাজতে শুরু করলো। আশেপাশে মনে হচ্ছিল কেউ সুখের কাঁটা বিছিয়ে দিয়েছিল। কিন্তু সমস্যা হলো খুব খারাপ ভাবে। আমি একাদশ শ্রেণীতে ভর্তি হলাম। জানেন, নিদ্র তিনি আমায় একবারও নিষেধ করেননি। নিষেধ করবেন কেন? নিদ্র, আপনি মনে হয় জানেন না, বাংলাদেশের গ্রাম আর মফস্বল শহর, এমনকি শহরেও বিয়ের পর মেয়েদের পড়াশোনা করতে দেওয়া হয় না। অনেক সময় তো মেয়েদের পড়তে দেওয়া হলেও কড়া গার্ডে রাখা হয়। তারপর কি হলো? সমস্যাটা তো বলবেন। ইভটিজিং বুঝেন? এলাকার কিছু চোর ছেঁচড়া আমার পিছনে লেগে গিয়েছিল। কলেজে যাওয়া আসার পথে কটু কথা শীষ দেওয়া শুরু করলো। আমার হাজব্যান্ড থানায় কেস করলো, কিন্তু কোনো লাভ হলো না। যেদিন পুলিশে থানায় নিয়ে গেল এদের, সেদিন রাতেই ওরা বাসায় ঢিল মারতে শুরু করলো। বাসার দারোয়ানের মাথা ফাটিয়ে দিল। বিশ্রী গালাগাল দিতে লাগলো চোর ছেঁচড়াগুলো। তিনি নিচে গিয়ে দারোয়ানকে বাসার মধ্যে আনতে গেলেন, ওনার মাথাটাও ফাটিয়ে দিল। কিন্তু আপনি বুঝতে পারবেন না আমার অবস্থাটা তখন কেমন ছিল। আমার নিজের প্রতি ঘৃণা হতে লাগলো, আমার কারণে তার এরকম ক্ষতি হয়ে গেল। আপনার কোনো ক্ষতি করেনি সেই টিজারগুলো? তার আগেই পুলিশ এসে গিয়েছিল। তার সুস্থ হতে অনেক সময় লেগেছিল। আর পড়াশোনাটাও আমি ছেড়ে দিয়েছিলাম। যে আমার জন্য এত কিছু করলো, তাকে কিভাবে আমি দিনের পর দিন কষ্ট পেতে দেখি। বাকি যে বলেন, ইফটিজিং করতো আপনাকে, গালাগাল করতো আপনাকে, খারাপ লাগার কথা আপনার। আরে এলাকা জুড়ে তাকে কথা শোনাতো আর আমাকে বলাতো, তাকে বলা একই। তারপর কি হলো? ওই যে ওসব হলো না, রোম্যান্স, তার জন্য আপনি এত বড় স্যাক্রিফাইস করলেন, তার জন্য তো। বাদ দিন, হাসি খুশি ভাবটা আমাদের সংসারে আবার ফিরে এলো। পুরো বাসায় একা একা ভালো লাগতো না থাকতে। একটা বাচ্চা থাকলে ভালো হতো। আমি প্রায়শই তাকে অন্যভাবে বোঝাতাম, একজন ছোট্ট সঙ্গী দরকার, কিন্তু তিনি বুঝেও না বোঝার ভান করতো। আপনারা কখনো ঘুরতে যেতেন না? না, ওই
চোর ছেঁচড়ার ভয়ে বাসা থেকে বের হওয়া যেত না। যেদিনই বের হতাম সেদিন রাতেই আবার বাসায় ওরা ঢিল মারতো, খুব জোরে জোরে গালাগাল করতো। আমার হাজবেন্ডের ব্যবসার পার্টনার আর বন্ধু প্রায় সেই বাসায় আসতেন। প্রথম প্রথম আমি তার সামনে যেতাম না, কিন্তু তিনি বললেন, আমার বন্ধুর সাথে তুমি কথাবার্তা বলতে পারো, ও বাসায় আসে আর তুমি কথাবার্তা না বলো যদি, তাহলে খারাপ দেখায়, তাই না? তারপর থেকে উনি আসলে বেশ আড্ডা হতো। আমার দাবা খেলা উনিই শিখিয়েছিলেন, এমনকি রান্না বান্নাটাও শিখেছি আমি ওনার কাছ থেকে। তবে ওনার বাগানের ফুলগুলো ইউনিক, এরকম ফুলের বাহার আমি আর কোথাও দেখিনি। আপনি তো বাসা থেকে বের হতে পারতেন না, তাহলে বাগান কিভাবে দেখলেন? মোবাইলে? কিন্তু আপনার চেহারায় তো প্রকাশ পাচ্ছে অন্য কিছু। তার বাসায় আমরা প্রায়ই যেতাম। আপনি একা যেতেন নাকি আপনার হাজবেন্ডও যেতেন? প্রথমে তিনি যেতেন আমার সাথে, পরে অবশ্য একাই যেতাম। উনি বিবাহিত ছিলেন তাই না? না, বিয়ের প্রতি ওনার কোনো ইচ্ছেই ছিল না। সবসময় বিয়ের নেগেটিভ সাইডটা নিয়ে তর্ক করতেন আমার সাথে। আপনারা দূরে কোথাও ঘুরতে যাননি কখনো? ওনার সাথে আমি একা দূরে কোথাও কেন যাব? আজব। নিদ্র হাসার চেষ্টা করে বলল, আরে আমি তো আপনাকে একা যেতে বলিনি, আপনারা উল্লেখ করেছি। তাতে তো আপনার হাজবেন্ডকেও উল্লেখ করা হয় তাই না? নিদ্রার হঠাৎ করে খারাপ লাগতে শুরু করেছে, পুরো মাথা ঝিম ধরে আসছে, আর মনে হচ্ছে কে যেন কানের কাছে ঝি 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 করছে। নিদ্র বিছানায় চোখ বুজে শুয়ে পড়ল। অদ্রির গল্পটা তার শুনতে খুব ইচ্ছে করছে, কিন্তু তার শরীর তাকে শুনতে দিতে চাচ্ছে না। সে আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু শরীর তো কারোরই কথা শোনে না। সে যে অবাধ্য। জ্বরের মধ্যে নিদ্রের মনে হলো তার মা পাশে এসে বসেছেন। মা তার কপালে হাত দিয়ে জ্বর মাপলেন, তারপর বললেন, অনেক গরম নিদ্র, আমি কপালে হাত দিয়ে রাখি, ঠিক হয়ে যাবে। নিদ্র মাথা নাড়িয়ে সম্মতি দিল। তার মার শরীর দিয়ে সুন্দর একটা ঘ্রাণ আসছে। এত সুন্দর ঘ্রাণ শুধু মায়ের শরীরেই থাকতে পারে। নিদ্র এটাই বিশ্বাস করে। নিদ্রের ইচ্ছে করছে মাকে নিয়ে ঘুরতে বের হতে। বাংলাদেশ যে কতটা সুন্দর সেটা তার মা কি জানে? তার মা কি জানে সে একজন বিধবাকে পছন্দ করে ফেলেছে? ভালো লাগাটা কাজ করছে অনেক আগে থেকেই, কিন্তু বুঝতে পেরেছে বৃষ্টির সেই সময়গুলোতে। কেন যে এমন হচ্ছে? মাকে উত্তর দিতে পারবে? নিদ্র তার মাকে বলল, মা, তুমি জানো আমি এই বিধবাটাকে পছন্দ করি। জানি তো, তোর মনের খবর জানি। তাহলে লুসির কি হবে? আরে ওটা তো তেমন কিছু না। বাঙালি বিয়ে করবি? তাছাড়া কি করব? তা না হলে বাবার মতো আমাকেও অন্য কোনো ইংরেজ ছেড়ে চলে যাবে। বাবা তো সহ্য করেছেন, কিন্তু আমি তো পারবো না। মা, আমার কথা কখনো মনে পড়তো না? তোমার নারী ছেড়ে ধন রেখে এসেছো, একবারও এর টান অনুভব করনি? মা, কখনো মনে পড়েনি 9 মাস গর্ভে রাখা সন্তানটা কেমন আছে? মা জানো, আমার দাদি একজন খাঁটি মা। সে আজও তার সন্তানকে একা রাখেনি। সন্তান তাকে ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু সে করেনি। মা 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 কথা বলছো না কেন মা? দাদি বলেন তুমি বাঙালি না, তাই এভাবে ছেড়ে গেছো আমাকে। কিন্তু মা, পিটারের মা তাহলে তার সাথে আছে কেন? অদ্রিত চেয়ার পেতে নিদ্রের বিছানার পাশে বসে আছে। ডাক্তার একটু আগে এসে ঘুমের ইঞ্জেকশন দিয়ে গেছে। ইঞ্জেকশন দেওয়ার আগ পর্যন্ত নিদ্র বিড়বিড় করে কথা বলছিল। এখনও সে বিড়বিড় করে কথা বলছে। কিছুক্ষণ পর পর অদ্রি মা শব্দটা শুনতে পাচ্ছে, আর কোনো কথাই সে বুঝতে পারছে না। ইঞ্জেকশনে এতক্ষণ কাজ হয়ে যাবার কথা, কিন্তু হচ্ছে না। অদ্রি খুব চিন্তায় পড়ে গেছে। খারাপ কিছু হয়ে গেলে সে রশিদ সাহেবকে কি বলবেন? অদ্রি সকালের নাস্তাটাও করতে পারেনি ভালোভাবে। দুপুরের জন্য রান্না করা দরকার, কিন্তু এরকম রোগীকে রেখে কিভাবে যাবে? আর লিলিটাও এসব বোঝে না। দেখা গেল বসে বসেই ঘুমিয়ে পড়ল। লিলিকে বরং ভাত আর ডিম ভাজতে বলে দেওয়াই ভালো। আর নিদ্র কি খাবে সেটা পরে দেখা যাবে। ঘুম ভাঙার পর একসময় নিদ্র ঘুমিয়ে পড়ল। অদ্রি বুঝতে পারলো ইঞ্জেকশন কাজ করেছে। সে নিদ্রের গায়ে পরিষ্কার কাঁথা দিয়ে দিল। জ্বরে ফর্সা মুখটা লাল হয়ে আছে। কপালে হাত দিয়ে দেখলো আগের মতো গরম নেই। খুব আস্তে আস্তে ঘর থেকে বের হয়ে অদ্রি নিচে নেমে এলো। রশিদ সাহেব সোফার উপর বসে বসে ঘুমুচ্ছিলেন। অদ্রি তাকে জাগিয়ে দিয়ে বলে উঠল, অনেক বেডরুম খালি পড়ে আছে, আপনি ঘুমোতে পারেন সেখানে। আমি নিদ্রের ঘরেই ঘুমাবো। কিন্তু সেখানে খাট নেই এক্সট্রা, আর তার পাশেও ঘুমোতে পারবেন না। আমাকে ফ্লোরে বিছানা করে দিলেই হবে, আর একটা বালিশ। পরের ছাওয়ালের কিছু হলে আমি মুখ দেখাবো কিভাবে?
এই ছাওয়ালের হইলে পায়ে শিকল বাইধা রাখতে হবে, আর বাইরে যাইতে চাইলে বেত দিয়ে পিটাইতে হবে। কি কব কও তো ওরে? মা ছাড়া পোলা মানুষ হইছে। বড় হবার পর মায়ের খোঁজ পাইয়া তার লগে দেখা সাক্ষাৎ করছে। পোলাটার শুকায়া যাওয়া গাও ওই ইংরেজি বেডি তাজা কইরা দিয়ে গেছে। জানিস ওরে বাংলাদেশে কেন পাঠাইছে? না চাচা। আরে ওইখানকার ওর মায়ের বয়সী ইংরেজি মহিলা দেখলে কান্দাকাটি করে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে চুপ করে বসে থাকে। নাজমুল ওই পোলার জন্য বিয়ে করেনি দ্বিতীয়বার। সৎমা জ্বালাবে তাই, কিন্তু কি হলো, পোলা সেই কষ্টই পাচ্ছে। এই জন্য তো পোলারে শাসন করার সাহস পাই না। আরে কপাল রে নিদ্র তোর, আরে কপাল। রশিদ সাহেব এই কথা বলতে বলতে নিদ্রের ঘরে এসে ফ্লোরে বসে পড়লেন। ঘুমন্ত নিদ্রকে কত যে নিষ্পাপ লাগছে তা একমাত্র সেই বুঝতে পারছে। নিদ্রের ঘরের টেবিলের উপর পড়ে থাকা সাদা গোলাপের তোড়া আর তার পাশে ছোট্ট চিরকুট দেখে বেশ বিরক্ত হলো। মাত্র 2 দিন হয়েছে নিদ্রের জ্বর সেরেছে, আর আজকেই সে আবার ঘুরতে বের হয়েছে। অদ্রি অনিচ্ছা সত্ত্বেও চিরকুট হাতে নিয়ে ভাঁজ করে পড়তে শুরু করলো। বড় বড় করে লেখা, অদ্রি, সাদা ফুলগুলোর দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকবেন। মন শান্ত হবে, রাগ জমিয়ে রাখবেন না। আমি এবার একা নই, রশিদ চাচা আছেন। বাই দ্য ওয়ে, বাঙালি খাবার রান্না করে রাখবেন, একসাথে রাতে খাবার খাবো। অদ্রি চিরকুট ওনার সাথে বেঁধে রাখলো। ফুলগুলো হাতে নিয়ে তার ঘরে চলে গেল। রশিদ সাহেব কিছুই বুঝতে পারছেন না নিদ্র তাকে কোথায় নিয়ে যাচ্ছে। রশিদ সাহেব নিদ্রকে জিজ্ঞাসা করলেন, বাবা আমরা কই যাইতেছি? চাচা, এইবার নিয়ে আপনি 11 বার একই প্রশ্ন করলেন, আর আমিও 11 বারই উত্তর দিছি। পরে বলবো, আমি আপনাকে মেরে ফেলবো না। ইয়ে মানে আশেপাশে তেমন কিছুই চিনি না, তাই একটু চিন্তিত। চাচা, না চিনলেও সমস্যা নেই। এখানকার ওসি বাবার চেনা, তার সাথে আমি কথা বলে এসেছি। হারিয়ে গেল একটা ফোন কল, ব্যাস। ওর আবার ও সি ফ্রেন্ড কিভাবে হলো? আপনি রশিদ চাচা চুপ করেন না প্লিজ। বাবা খুব খিদে পেয়েছে। চাচা 30 মিনিট হলো, আপনি 5টা পরোটা আর 2টা ডিম ভাজা খেয়েছেন। আসলে বাবা ভয় লাগলে আমার ক্ষুধা লাগে বারবার। বাস থেকে নেমে নিদ্র একজন লোককে ডেকে জিজ্ঞাসা করলো, এখানে ইখলাস ভবনটা কই? প্রশ্ন শুনে লোকটার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমতা আমতা করে বলল, ওখানে কি কাজ? টুরিস্ট তো বুঝেনি। লোকটা চটে গিয়ে বলল, অত হাইসেন না, আর সাহস কম দেখান, ওই বাড়ি আর বাড়ি নাই। রশিদ সাহেব নিদ্রের হাতে চিমটে কেটে কিছু একটা বলতে চাচ্ছেন, কিন্তু নিদ্র সেটাকে গুরুত্ব না দিয়ে লোকটিকে বলল, বাড়ির কি হয়েছে বললে উপকার হতো। শুনেন, বহুত খারাপ একটা মানুষ গলায় দড়ি দিয়ে মরছিল। ওই বাড়ি এখন আসর হয়ে আছে, কেউ ভুলে ওই বাসায় পা দেয় না। ওনার আত্মীয় স্বজন ছিল না? না, আমি তো শুনিনি কোনোদিন। বউ ছিল, তাও 1 সপ্তাহের মাথায় কোথায় যেন চলে গেল। সন্ত্রাসের ভয়ে? না, এখানে আবার বিধবাকে কে জ্বালাবে? যুবতী মেয়েদের জ্বালায় না? না, বখাইটা পোলাবান আছে, কিন্তু মায়াকেও জ্বালাতন করে না। বাড়িটা একটু দেখিয়ে দেবেন? আমিও বাড়ির আশেপাশে যাইব না। লোকটা দ্রুত পা চালিয়ে চলে গেল। নিদ্র পিচ ঢালা পথের কিনার ধরে হাঁটতে শুরু করলো। বেশ ব্যস্ত এলাকা, নতুন 2জন মানুষ এভাবে বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়াচ্ছে, তার দিকে কেউ ভুলেও ফিরে তাকাচ্ছে না। এদিকে রশিদ সাহেবের ক্ষুধা লেগেছে বিশ্রীভাবে। অনেকক্ষণ হাঁটার পর একটা চায়ের দোকান দেখে নিদ্র সেখানে রশিদ সাহেবকে বসিয়ে দিয়ে বললেন, আপনার যদি ইচ্ছে হয় তাহলে চায়ের দোকানটাকে খেয়ে ফেলতে পারেন। আমি কি হাঙ্গর মাছ বাবা? না, আপনি যেভাবে খাবো খাবো করছিলেন তাতে তো মনে হচ্ছিল এই চায়ের দোকানটাও কম হয়ে যাবে। 3 কাপ চা আর 5 টুকরো পাউরুটি খাওয়ার পর রশিদ সাহেব হেসে বললেন, আপাতত পেট ভরেছে। নিদ্র চায়ের দোকান থেকে 1 প্যাকেট পাউরুটি নিয়ে নিল। গুগল ম্যাপ দেখে দেখে এসব এলাকায় বাড়িঘর খুঁজে পাওয়া কষ্টকর। একজন মানুষ পেলে খারাপ হয় না। একজন বয়স্ক মানুষকে অনেক অনুরোধ করার পর সে রাজি হলো, তবে সে দূর থেকে দেখিয়ে দেবে। লোকটার সাথে সাথে যাওয়ার সময় নিদ্র অদ্রির বলা কথাগুলো ভাবছিল। অদ্রির গল্পের শেষ কথাগুলো ছিল এমন, তিনি আমাকে ছাদের রুমে ডেকে নিয়ে গেলেন। তাকে এত বেশি চিন্তিত আমি কখনো দেখিনি। আমার দিকে না তাকিয়ে বললেন, তুমি আর তুহিন একসাথে বেশি ভালো থাকবে। আমার সাথে কখনোই তোমাকে অতটা হাসতে দেখিনি যতটা ওর সাথে তুমি হাসো। আমি তোমাকে
সুখ দিতে পারিনি, কিন্তু তুহিন পারবে। তারপর কিছুক্ষণ চুপ থেকে বললেন, তুমি এখন আসতে পারো। আমি বের হয়ে এলাম। তিনি দরজাটা আটকে দিলেন, আর খোলেননি। পুলিশ এসে দরজা ভেঙে ওনার লাশ বের করলেন। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।